গুড ইভিনিং বন্ধুরা। এখন যাচ্ছি যেটা আমি অর্ডার দিয়েছিলাম, মানে যে চশমাটা, সেটা নিয়ে আসতে। তো ডাক্তারবাবুর কাছে সেদিনকেই তো চোখটা দেখিয়েছিলাম, সেই পাওয়ার অনুযায়ী চশমাটা বানানো হবে। আর এখানে হাতে দেখালাম, যা ধরে আছি সেটা প্রেসক্রিপশান। এই প্রেসক্রিপশানটা নিয়ে যাই যদি লাগে। দেখিয়ে সেখানে তো চোখ দেখিয়েছিলাম, আজকে চশমাটা দেবে। নতুন ফ্রেমের চশমা, নতুন পাওয়ার, কত আনন্দ সহকারে আসছেটা কি ফোগলা দাঁতে আসছে। আর এই চশমাটার কথা সত্যি মনে ছিল না। আমার মা কালকে এসছে, এসে বলছে যে তুই তো এই চশমাটা আর পরতে পারবি না, তোর তো পাওয়ার বেড়েছে, এই চশমাটাও ঠিক করতে হবে। এটা আরো ফ্রেম বদলে দেবো। ওই পাওয়ারের চশমার কাজটা পাল্টাতে হবে, ওই পাওয়ারের কাজটা নিতে হবে। তারপর বললো যে এটাও তো করে নিলে ভালো হতো। দুটো পা নাম আমার মধ্যে এই লেথার্জিটা খুবই আছে। হবে হবে করে কিছুতেই না নিজের প্রতি যত্ন হই না। এখন আমি তো চোখটা দেখাচ্ছি, এটা জানো, ঠিক 3 বছর আগে চোখ দেখিয়েছিলাম। তো ডাক্তারবাবু হাসছে। ডাক্তার যদিও খুব লেডিস, মানে কম বয়সী একটা মেয়ে ছিল। সেটা আগে 2 দিন আগে চোখ দেখিয়েছিলাম তখনই। আর দেখো ফ্রেমটা কীরকম লাগছে, ভালো লাগছে না? এই লাল রঙের কালারই আমি চয়েস করে গিয়েছিলাম। আর সুন্দর হয়েছে চশমাটা। এমনি বাড়িতে গিয়ে দেখাতে সবাই বলেছিল বেশ ভালো হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। এর আগে যেই বড় বড় টাইপের এখন বেরিয়েছে না, সেটাই ভেবেছিলাম নেব, কিন্তু মুখের সঙ্গে না মানানসই হচ্ছিল না। বড় বড় চৌকো চৌকো যে এখন স্টাইল হয়েছে, এটা খুব বাইফোকালই করে নিও। পুরনো চশমাটা তোমার, এ তো চশমা বেশি লাগে, বাথরুমে সব যায় চশমা। আমি যখন মোবাইল দেখি বা যখন বই পড়ি তখনই চশমাটা লাগে। আর আমার বর না কিছুই চশমা ছাড়া একদম অন্ধ। আসছে মানে সামনাসামনি যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটাও আবছা আবছা লাগে, দূর থেকে তো বুঝতেই পারে না। সেজন্যই বলছিলাম যে তুমি, আর একটা চশমা আছে, ওটা পুরনো চশমাটা, ওটা বাইফোকাল করে নিতে বলছিলাম, কারণ ওর তো বেশি প্রয়োজন হয় চশমাটা। আর এই যে চশমাটা পড়েছে কদিন আগেই, ফ্রেমটা পাল্টেছে, নতুন চশমা বানিয়েছে, সেটা হচ্ছে কাচের, ফাইবার নয়। সেজন্যই না খুব লাগছে ওর, সেটাই বলছিলাম যে ঠিক করে নিয়ে আসবে। ওর অসুবিধা হচ্ছে তো, আমি তো লাগছে ওর। প্রথমে কাঁচ নিয়েছিলাম, সে কি ভারী। আমার ছোট্ট সোনা কি সুন্দর শুয়ে আছে দেখো। পরের দিন সকালবেলা বন্ধুরা, আর সোফার মধ্যে শুয়ে আছে তো উপরে, আর জানলাগুলো সব খুলে দিয়েছি, তখন সকালবেলার প্রথম রোদটা ওর মুখে পড়েছে আর ঝলমল করে উঠছে। আর দেখতে এত সুন্দর লাগছে, আমি তো চুপচাপ ওকে দেখে যাচ্ছিলাম। সত্যিই আমাদের সোনা। অল্প অল্প ঠান্ডা পড়েছে, আর শীতের এই আমেজটা বেশ, এই রোদ্দুরটা খুবই ভালো লাগছে গায়ে। বুঝতে পারছি ওর খুব আরাম হচ্ছে। তো ওই জন্য আর তুলিনি, আর ও তো শরীরটা খারাপ, ওই জন্য চুপচাপ শুয়ে আছে। এই সকালবেলা শীতের হালকা আমেজে আজকে মাটি কুপোচ্ছে আমার বর। তো দেখলে কদিন আগে তো মাটি খুঁড়ে সমস্ত ওই শস্য দেওয়া হয়েছিল, দানা, আর কিছু মাটি খোঁড়া বাকি ছিল, তো ওইখানেও গাছ পোঁতা হবে। সেজন্যই আরও সকাল সকাল ও মাটি কুপোচ্ছে, যাতে পরবর্তীকালে আরও দানা ফেলতে পারে, আরও ফুলের গাছ লাগাতে পারে। তার সঙ্গে সঙ্গে পাশের বাড়ির মদনদাও কাজ জুড়ে জুড়ে দিয়েছে। দেখো এখানে ঘাস হয়ে আছে, সেই ঘাসগুলো পরিষ্কার করছে, যাতে আরও যে সমস্ত গাছগুলো একটুখানি প্রাণবায়ু পায়, আরও বাড়তেও পারে। আরও পরিশ্রম করছে কেন বলো তো? মদনদা করছে সাধারণত এক্সারসাইজের জন্য, যাতে শরীরে একটুখানি কসরত হয়। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেক সকালবেলা উঠেছি, আর সকালবেলা সব বাগানের কাজ হচ্ছে। আর বাগা সোনা এখানে শুয়ে রয়েছে, রোদ্দুর পোয়াচ্ছে, তাই তো বাবা? রোদ্দুরটা প্রথমে মুখে পড়ছিল, তারপর এখন দেখতে 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 বিছানায় চলে গেছে। আর এখানে চা বসিয়েছি, চা খাবে বললো। আমি এখন চা খাবো না, আমি একটু পরে চা খাবো। শুভ সকাল বন্ধুরা। এখন এইখানে এসছি, আরে মাটিগুলো পুড়েছে পুরো। একটু রোদ্দুর খাচ্ছি, ভিটামিন ডি যে শরীরের যাতে হয় সেই চেষ্টা করছি।
কত সুন্দর রোদ্দুর এসছে দেখো, মনে হয় এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। তো আমি সত্যি সত্যি চলে এলাম, এখানে একটুখানি দাঁড়িয়ে থাকবো। আর এইখানটায় এই যে পুকুরটা আছে, এখানে অনেক রকম মাছ আছে। আর উপরে শনটাই আমাকে দেখছে যে আমি ক্যামেরা করছি, তাই ওকে দেখে একটু হাসি পেলো। এইখানটায় দানা ফেলা হয়েছে, এখানটা ফেলিনি। এটা একটু দাঁড়িয়ে তারপরে ঘরে যাব। জলটা দেখি, মাছগুলো সেই ওই পারে। আর এই লাল আভাযুক্ত যে তুলসী গাছটা, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এই দিকটা কৃষ্ণ তুলসী আর ওই সামনের দিকটা রয়েছে রাধা তুলসী। তো এই কৃষ্ণ তুলসী দেখেছো পাতাগুলো কি সুন্দর লাল লাল। কত রকম যে তুলসী গাছ আছে, আরও অনেক রকম আছে। ওই সাইডটা মানে যেখানটা জিমনাস্টিক হয় সেখানটা রয়েছে ওই বন তুলসী। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন ঘড়ির কাঁটায় 8টা 15 বাজে। তো রচা খাওয়া হয়ে গেছে, মানে করেছি রচা, আমার কর্তা খেয়েছে। আর আজকে আমার শুধু খালি মনে হচ্ছে যে আমি দুধ চা খাই। দুধ চা খাওয়ার জন্য দুধটা গরম করছি। আর এখানে আমি, ও খাবে না মনে হয়, আমি একার জন্যই করবো। কি গো, খাবে তুমি দুধ চা? সকালবেলা অনেক ভোরবেলা ওই বেরোয় তো, ওই লাইফে কাজ থাকে, তখন দুধ চা একবার খেয়েছে। তবে এতক্ষণ খিদে পেয়েছে করছিল, তাই রচা করে দিলাম। রচাটা থাক, বাবা আসবে, বাবাও খাবে। সকালবেলা দুধ চা খাওয়ার আলাদাই একটা মজা রয়েছে। অন্য চা যা চা কি খাই না কেন, আমি তো দুধ চা খাই বেশিরভাগ সময় সন্ধেবেলা, কিন্তু আজকে হঠাৎ সকালবেলা মনে হলো একটু দুধ চা খাই। আর আমি বেশি করিনি, বেশিরভাগটাই আমার জন্য নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম ওকে দেবো না, ও দুধ চা রাগ করে মাঝে মাঝে। তো আমি বললাম যে অনেকটা করেছি যখন, তুমি অল্প খাও। দিয়েছিলাম, খেয়েওছে। চা খোর, আমাদের পরিবারটা হচ্ছে চা খোর। তারপরে দেখো বন্ধুরা, একটা নতুন রেসিপি করছি। আটার রুটি তো করব, তার সঙ্গে করব একটা নতুন রেসিপি। আর এই সকালবেলার দিন টিফিনটা খুব একটা ঝামেলা লাগে আমার, কারণ এই সকালবেলাটা অনেক কিছু কাজ করার থাকে। এই টিফিন করে যেন বরবাদ করতে ইচ্ছা করে না, চটজলদি খাবারটাই বেশি পছন্দ হয়। সেজন্যই বানিয়ে ফেলাম একটা নতুন রেসিপি। এই দেখো, আলু ছিল, 2খানা আলু স্ন্যাশ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর একটা ডিম দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, নুন তো দিতেই হবে, আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো মতন দিয়েছি। দিয়ে এটা ভালো করে পেস্ট মানে ফাটিয়ে নিচ্ছি। তারপরে রুটিটা করে নেব। রুটি করার পর এটা ওই মামলেটটা করব। তো প্রথমে ভেবেছিলাম পরোটা করব, পরোটার আকারে এর ভেতরে দিয়ে এগরোল মতো করা যায়। কিন্তু যতটা সম্ভব, আমাদের তো বয়স হচ্ছে, অয়েলটাকে যতটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমার অয়েলি খাবার, তারপরে খুব রিচযুক্ত খাবার একদমই পছন্দ নয়, সেটা শরীরের পক্ষেও ক্ষতিকারক। সেজন্যই রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি ভেবেছিলাম দুধ রুটি খাবো, কিন্তু ওই যা একটু তো লোভ হয়, তো অমলেটটা করছি। অমলেটটা দিয়ে রুটিটা খাওয়ার ইচ্ছা আছে, তারপরে অন্য দিনকে নয় রুটি দুধ খাওয়া যাবে, সেই ভেবেই রুটিটা করছি। আর রুটিগুলো প্রত্যেকটা বেশ ভালো মতন ফুলছে, জানো তো। এখন যদিও বা একটু ফাস্টফুডের যুগ, কারণ এখনকার ছেলেমেয়েরা ফাস্টফুড খেতে খুবই পছন্দ করে। আর বিরিয়ানি তো হামেশাই লেগে রয়েছে, দেখি তো চারপাশে দেখি। কিন্তু আমি না একদম ফাস্টফুড খাওয়ার পক্ষপাতী নয়, একদমই আমার ভালো লাগে না। যতটা সম্ভব বাড়িতে যে খাবারটা হয় সেটাই আমি খেতে বেশি ভালোবাসি। আর আমি ভাতটা বেশি পছন্দ করি, যেটা আমার পক্ষে খুব ক্ষতিকারক, কারণ আমার এমনি ধাত আছে ফ্যাটি। আর এখানে দেখো রুটিটা একটু তেল দিয়েছি, এটা আমার বরকে দেবো, কারণ তেল ছিল একটুখানি তাওয়াতে লেগে। আর আমিও তেলটাকে যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি। আর আমি একটা হচ্ছে সিরিয়াস অপারেশন থেকে উঠলাম, সুতরাং যতটা সম্ভব একটুখানি স্বাস্থ্যসম্মত খাওয়াটা আমার পক্ষে খুবই দরকার। আর এখানে সুমনা এসছে, সুমনার তো পরীক্ষা চলছে, ও তো টেস্ট পরীক্ষা দিচ্ছে। কালকে সম্ভবত ওর অঙ্ক পরীক্ষা। তো এখানে এসছে কুষ্টি সম্বন্ধে বলছে। তো আমি বলছি যে কুষ্টির দেখ কী কী লেখা আছে। আর আমার বর বলছে দেখছো, ওই কুষ্টি আমি মানি না, এইসব মানি না। ওই সত্যি ও ওইসব শুনলে না খুব রেগে যায়। আর আমার বরকে বললাম তুমি খেয়ে নাও, কারণ ও তো আবার কাজে বেরোবে, রবিবার বলে তো কোনো ছুটি নেই। আর এখানে আমরা অনেক কিছু কথা বলছি। আর দেখো পাখা এখানে শুয়ে রয়েছে। দিনের বেলাটা যখন ওই রোদ্দুরটা সকালবেলাটা ওইখানে পড়ে, সোফায় ছিল। আর এই সময়টা ওকে এই বারান্দাতেই শুয়ে দেওয়া হয়। ও না হাঁটতে পারে না, খুবই কষ্ট হয় ওর অবস্থা দেখলে তোমাদেরও কষ্ট লাগবে। আমার বর কোলে করে ওইখানে শুয়ে দিয়েছে। ওর অবস্থা যে এরকম হবে সত্যি আমি কোনদিন কল্পনাও করিনি। মানুষ বৃদ্ধ হয়ে গেলে যেরকম অবস্থা হয়, ওদেরও তো সেরকম অবস্থা হয়। সত্যি এটা তখন আমার মাথায় একদমই ছিল না।
অর্ধেক পাকা, ওটাই স্ন্যাচ করে দিয়ে দিয়েছি। হঠাৎ মনে হলো এরমভাবে করি, কেমন লাগে খেতে। খেলাম তো, ওইটা বানিয়েছি, আমার বরের ভাল লাগেনি, জানি না কেন, কিন্তু খারাপ হয়নি। ওই ওরকমভাবে খাইনি তো, বলে আলু দিয়েছো কেমন ফ্যাত ফ্যাতে লাগছে। তোমার ভালো মুখে ঘি সহ্য হয় না ভালো, বললাম যেটা বলে আর কি। আরে দেখো বাজারে গেছিল, বাজার থেকে এই সবজি নিয়ে এসছে, কিছু সবজি নিয়ে এসছে, সবজিগুলো ঢেলে রাখতে হবে। কাজ আছে প্রচুর, আলু আছে, আলুটাও ধুতে হবে, সবজি আছে। আর বাঘা এবার চুপচাপ বসে আছে, ওর কিন্তু খুব ঠান্ডা লাগছে, চট পেতে দেওয়া হয়েছে ঠান্ডাটা যাতে না এ করে। কাপড় ছিল তো ওই কাপড়টা আবার ধুয়ে দিয়েছে, চটটা পেতে দিয়েছে যাতে ডাইরেক্ট ঠান্ডাটা, শরীরটা তো খারাপ, ডাইরেক্ট ঠান্ডাটা না লাগে, তাই তো বাবলা। আর সেলাইনের জল, মানে ওই সেলাইনের জল বলছে, ওআরএসের জল হচ্ছে খাওয়াবো। আর ওই পেস্ট করে দিতে হচ্ছে, মাংস ভাত ওই পেস্ট করে দিচ্ছি, জানি না জোর করে খাওয়াচ্ছে, ও তো খাওয়ার ইচ্ছেই নেই, মানে সেই সামর্থ্যটাও নেই যে জোর মানে নিজে থেকে খাবে। সেজন্যই আমি ওকে বললাম যে আজকে একটু মাংস আনো বঞ্চ, ওর সত্যি মাংস, ওর জন্য যে মাংসটা সেটা নেই, তা আমরাও একটুখানি করবো, মাংস একটু কষাবো ভাবছি। তা মাংসের দোকানে গেছিলো, সবজি কিনে মাংসের দোকানে গেছিলো, মাংসের দোকানে প্রচুর ভিড় হয়েছে। তাই ওই হ্যাঁ লাইন দিতে গেলে ও কাজে বেরোবে তো দেরি হয়ে যাবে, তাই বলে এসছে কিছুক্ষণ ওখান থেকে মাংস নিয়ে ওইখানে দিয়ে দেবে, কিছুক্ষণ পরে নিয়ে আসবে, এখনো আনিনি। কাজ করতে করতে বললে আমি তোমার মাংসটা, মানে তোমার রান্নার যে মাংসটা, মানে যেটা করবো আর কি, সেটা দিয়ে যাবে। তো এইটাই ব্যাপার। আর সবজি কাটবো, আজকে ভাবছি একটু ডাল করবো, ডাল সেদ্ধ আর মাংস, সিফ এটাই করবো, এর বেশি কিছু করব না। কালকে বেশ রাত্রেবেলা, কালকে না আজ গ্যাসটা রাত্রেবেলা মোছা হয়েছে, আবার একটু মুছেই নিলাম, কারণ টিফিন খাওয়া হয়েছে তো নোংরা হয়ে গেছে। ওটা বাসন বন্ধুরা মাজলাম। তোমাদেরকে তো বললাম মাংস আনা হয়নি, মাংসের দোকানে অনেকটা লাইন, তো দেরি হবে। ও বললো যে আমি কাজ করতে করতে এসে মাঝখানে দিয়ে যাব, সেজন্যই ভাবলাম যে যখন এখনও রান্না বসায়নি তখন এই কাজগুলো করে নিই। আলু আনা হয়েছিল, আলু মানে বাবা নিয়ে এসেছিলো দোকান থেকে, সেগুলো পড়েই রয়েছে। আর আলুগুলো না ধুলে না খুব মুশকিল হয়, কারণ এই ছুরি দিয়ে কাটছি, কারণ আনাজ কাটছি, তার সঙ্গে সঙ্গে আলুর উপরে যে ধুলো আছে, যা না ধুলে যা হয় আর কি, ধোয়ার আগের অবস্থায়, তো সেই ধুলোগুলো সমস্ত কিছু ওই ছুরিতে আটকে যায়, আর সবজি কাটা খুবই মুশকিল হয়ে যায়। তাই এইগুলো ধুয়ে নিলে খুব সুবিধে হয়, আলুগুলো পরিষ্কার হয়ে গেল, এবার খোসা ছাড়াতে কোনো অসুবিধা হবে না। সেজন্যই বেসিনের মধ্যে ভালো করে আলুগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জল ঝরাতে ফুটো ফুটো গামলার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে রয়েছে আরও সবজি, সেই সবজিগুলোই তো আজকে সকালবেলা নিয়ে এসে ভাবলাম যে এই সবজিগুলো ধুয়ে নিই, কারণ এরপরে না আর রান্নায় ঢুকে গেলে অনেক বেলা হয়ে যাবে আর এইগুলো পড়ে থাকবে, কারণ এইগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে। এখন গাজর আনতে বলেছিলাম, ক্যাপসিকাম আনতে বলেছিলাম, কারণ চাউ আছে, একটু পাস্তাও আছে, আজকে করব না কিন্তু এর মধ্যে করব, সেজন্যই আনতে বলেছি। আর এই সবজিগুলো বেশ ভালো লাগে। এরপরে তো আরও সবজি রয়েছে, অনেক সবজি এখনও খাওয়াই হয়নি। শীতের যে মেন সবজি পালং শাক, তারপরে মূলো, ও পালং শাক খাওয়া হয়েছিল, পালং শাক মা দিয়েছিল কিন্তু আমরা নিয়ে আসিনি। তো শিম উঠছে, এই সমস্ত সবজিগুলো প্রথম প্রথম বেশ দাম, সেজন্য অল্প অল্প করে নিয়ে আসছে। তো আমি ওকে বলছি এক শীতকালের সবজি কম আনো, বলছে গরমকালের সবজিগুলোই নিয়ে আসো, কারণ গরমকালের সবজিগুলো এরপর আর পাওয়া যাবে না, 3-4 মাস তো গরমের সবজি আর খাওয়াই হবে না। দেখো এখানে জল ঝরাতে পরপর রেখে দিয়েছি, আর এখানে ছুরি দিয়ে কাটছি, পেঁয়াজ আদা রসুন সমস্ত কেটে রাখছি, মাংসটা আনলেই বসিয়ে দেব। এই সময়টা আমরা কেউই মাংস খাওয়ার পক্ষপাতী নই, কারণ আমাদের যে প্রিয় আমার বাঘা তো খেতে পাচ্ছে না, সেজন্যই আরও একদমই মনে মানে একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, ওকে তো ওই মাংস একদম পেস্ট করে একদম জলের মতো করে দিচ্ছি, তো মাংসটা নেই, সেজন্যই আরও ওকে আনতে বললাম। তো ওই ওকে একটুখানি দেবো, সেটা দিলে অন্তত আমরাও খেতে পারবো, সেজন্যই আরও বললাম। এরপরে জানো তো হয়তো আমরা মাংস আর খাবোই না, কারণ ওকে এত ভালোবাসি, যখনই আমাদের মাংস রান্না হতো ও চুপচাপ বসে থাকতো, মানে ওকে দিতেই হবে, সেই সামান্য হলেও 1 চিমটে হলেও ধুয়ে দিতাম। আর এই দেখো এইটা হচ্ছে কি দেখাচ্ছি বলো তো, এই রসুনগুলো একটু ঈষৎ উষ্ণ গরম জল করেছি, করে বিভ্রাট কী হয়েছে বলো তো, মাংস প্রথমের দিকে নিয়ে এসছে আমার বর,
এনেছে তো অনেক দেরি করে, রান্নাটা করতেও অনেকটা টাইম লাগবে। এনেছে ছিবড়ে, মানে বাঘার জন্য যে মাংস যার কাছ থেকে নেয়, সে তাকে বলেছে যে 1 কেজি মাংস দিবি। সে এবার বাঘান যেমন নেয়, শুধু হাড় ফাড় নেয় না, ছিবড়ে টাইপের নেয়। ও যে 1 কেজি মাংস পুরো ছিবড়ে মনে মনে দিয়ে দিয়েছে। ওকে বলে গেছিল, ও ভেবেছে মনে হয় হাড় তারপরে যা দেয় আর কি সেরমভাবে দেবে, কিন্তু ও ভেবেছে শুধু কুকুরের মাংস বলে ছিবড়ে মতো দিয়েছে। আর আমি তো খেতে অত ভালোবাসি না, তা ওই এনেছে। তা আমি বললাম যে কেন, যে আমি তো ছিবড়ে খাই না, হাড়, আমি মাংস খেতে অতটা ভালোবাসি না, যা খাই হাড় খাই। তাহলে তুমি এরকমভাবে আনলে, বেশিরভাগই সব ছিবড়ে মাংস। তারপর আবার গেছে, আবার ওই ওই দোকান থেকে না, কাছাকাছি আর একটা দোকান থেকে, তখন কটা বাজে, এই 1টার সময় আবার দিয়ে গেল, দিয়ে আবার কাজে বেরিয়ে গেল। তো এই হয়েছে, মানে এক চিন্তা করি আরেক হয়। এমনি আমার সব যোগাযন্ত্র হয়ে গেছিল, তা হলেও আবার তারপর আবার ভাবছি যে না বললেই ভালো হতো সেকেন্ড বার মাংস আনতে, কারণ আমরা আর কি খাবো, যা খেয়ে আমার বাঘাকে দিয়ে আমরা খেতাম। যদি ওর জন্য করছি, কিন্তু ও তো সেইভাবে খাবে না। এই দোনা মোনা করি, জানো তো, খাচ্ছি মাংস অনেকদিন পর আমরা খাচ্ছি, তো বাঘার জন্য, বাঘা খেতে চায় না বলে আরো আনে না। তা ভাবলাম যে না বললেই ভালো হতো, যা এনেছিল প্রথমবার তাই করলেই ভালো হতো। প্রথমবার দোনা মোনা করেই সব করছি। আজ মাংসটা একটুখানি অন্যভাবে করছি, মাংসটা একটু ভেজে নিচ্ছি, মানে মাংস কষিয়ে করি, আজকে মাংসগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে করব। ম্যারিনেট তো করা হলো না, মানে এক্ষুনি এনেছে, করা যেত, করিনি। সে তো সেরকম ভালো লাগে না ম্যারিনেটে, দেখবি অনেকক্ষণ রেখে দিলে জিনিসটা খেতেও ভালো হয়। জন্যই করছি, কিছুটা মাংস রেখে দিলাম, জানি না আমরা খাবো কিনার পরে। আর বাগার জন্য আছে, ওকে একটু পেস্ট করে দিতে হবে, এগুলো করে আবার পেস্ট করতে হবে, সেদ্ধ করে নিয়ে ওর আর মাংস মাংসটা প্রেশার যখনই কুকারে করি দেবো। তখন লোহার কড়াইটা অবশ্যই বার করি, কারণ লোহার কড়াইতে আলাদা টেস্ট হয়, বেশ ভালোও লাগে। আর দেখো আজকে ভাতটা বসিয়েছি অনেকটা আগে, তো এই মাংস আনতে দেরি হচ্ছিল, তো সেটা বললাম যে ভাতটা অন্তত করে নিই। ভাতের ফ্যানটা উপর করতে দিয়েছি, আর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আজকে জল ছাড়া একদম শুকনো শুকনো করব, আর এই শীতে এরকম ঝাল ঝাল মাংস বেশ ভালোই লাগে। তো মাংসটা এই জন্য কষাচ্ছি ভালো করে, দেখো। আর ওইদিকে বসিয়েছি প্রেশার কুকারে আলু, হলুদ দিয়ে আর কয়েকটা চিকেন টুকরো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাঘার জন্য করছি, ওই 2 পিস মাংস হয়তো 3-4 দিন ধরে খাবেও। কলতলায় বালতিটা রয়েছে, বালতির মধ্যে একটুখানি জল দেওয়া আছে। বালতি কিন্তু আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি না, কারণ ওই বওয়া তো এখন বারণ, সেজন্য ওই একটু ফিনাইল দিয়েছি, দিয়ে ওই বেশি জলে নয়, ওই একবার ডুবিয়ে দিয়ে বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আবার ডুবিয়ে দিয়ে ওই ঘরটা মুছে নেব। কারণ বারান্দাটা একটু না মুছলে নয় খুব অসুবিধে হয়, কারণ এখানেই সমস্ত বেশিরভাগ কাজকর্ম করা হয়, সবজি কাটা থেকে শুরু করে বাঘা শুয়ে থাকে, তারপর ওইদিকেও আছে অনেক জিনিস, যেই আসুক না কেন এই চেয়ারেও তারা বসে। সেজন্যই আমি একটু ভাবলাম যে একটুখানি মুছে নিই, অত ভালো করে ডিপলি ভাবলে না মুছলেও চলে। এই দেখো, আর এই যে নাইটিটা পরেছি না, এই নাইটিটা আমি হচ্ছে কালকে পরেছিলাম, স্নান করব তো সেজন্যই, ধুতে হবে নাইটিটা, সেজন্যই পরে নিয়েছি, পরে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। ফুল পেয়েছো? ও, ওটাই তুমি দিয়েছো যেটা ছিল, ঠিক আছে। এইখানে একটা হয়েছিল না ফুল, তুমি কিছুক্ষণ আগে ওই সকালবেলার দিকে দেখেছিলাম। আরে দরকার নেই, গাছটা না ভেঙে যায় আবার, দেখো। ফুল ঠিক নেবে, বনমালী, ওই একটাই দাও। গাছগুলো পলকা তো, ডালগুলো পলকা, তাই করতে গিয়ে হয়তো ডাল ভেঙে গেল। ওদিক দিয়ে নেবো নাকি এখান দিয়েই দাও। আর একটু লম্বা হলে ভালো হতো হাতটা। ফুল এইভাবে আমরা সংগ্রহ করি বন্ধুরা, ফুল দিয়ে গেল, তাও গাছে ফুল ছিল, ওই জন্য এই সবাই নিয়ে পুজো দিলেই যথেষ্ট, ঠাকুর তো সব এক। হ্যাঁ,
আজকে ভগবানকে খেজুর, কিশমিশ আর নকুলদানা দিয়েছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, সে সঙ্গে তুলেও নিলাম। তারপরে তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এবার খেতে বসবো। খেতে বসবো বলতে আমি একাই খাবো, কারণ ওর এখন খেতে এখনও দেরি আছে। জানো তো আমি দুপুরবেলা একাই খাই, সেজন্য একটা বাটিতে মাংসটা নিয়ে নিচ্ছি দুজনের মতো করে। আর কড়াতেই থাক, কড়াতে থাকলে জিনিসটা ভালো হবে। আর মাংসের রঙটা দেখেছো কি সুন্দর লাল লাল, বেশ দেখতে বেশ ভালো লাগে। পহেলে দর্শনধারী পরে গুণ বিচারি বলে না, সেজন্য দেখাটাও একটা মহত্ব রয়েছে। এখন খাবে না, হ্যাঁ ঢেঁড়স ডাল বাগার এই ভাতটা পেস্ট করবো বলে রেখে দিয়েছি। এই যে মাংস তুলে, দিনের আলো নিভে যাচ্ছে, এখন সন্ধে হওয়ার পালা। গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি গাছে জল দিচ্ছি। শুয়েছিলাম, টিভি দেখছিলাম, তারপরে মনে হলো যে যাই জলটা দিই। আর এই দিকটা আসা খুবই দুষ্কর, কারণ ওই রাস্তাটা বললাম না ওইখানটা খুবই আমার পক্ষে আসা, তাও সাহস করে এসছি। বালতিতে, ছোটো বালতিতে একটুখানি জল নিয়েছি, নিয়ে চারা গাছগুলো দিচ্ছি। আর এখানে দানা ফেলা হয়েছিল, এই গাছগুলোতে জল না দিলে তো একদমই চলবে না। সেজন্য ভাবলাম যে সন্ধেবেলায় করেই এবার থেকে প্রতিদিন অল্প অল্প করে জল দেবো।